হ্যাঁ, দেখো এখন শুরু করি। হ্যাঁ, আমরা বেসিক যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে কোনো একটা স্ট্রাকচারাল ড্রয়িং এ আমাদের প্রথমে কিছু বেসিক জিনিস থাকে। বেসিক জিনিসগুলো কি? যে জেনারেল রিকোয়ারমেন্টস। জেনারেল রিকোয়ারমেন্টসে থাকে যে আমাদের এই স্ট্রাকচারটা, এটা অনেক আগের বিল্ডিং, তো এর জন্য দেখো এখানে লেখা রয়েছে বিএনবিসি 1993, ইউবিসি 90, মানে 1997, হ্যাঁ, এসিআই 1995। এই কোড অনুযায়ী এটা কিন্তু কনস্ট্রাকশন হয়েছে। এখন কোডের কোনো ব্যাপার না, ড্রয়িং কোড একই জিনিস। এখন হালকা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু এস্টিমেটের ক্ষেত্রে ওই পরিবর্তনটা নিয়ে কোনো সমস্যা না। এইখানে জেনারেল নোটসে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা যে এই স্ট্রাকচারটা যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইন করছে, সে এটাকে কি কি ধরে ডিজাইন করছে। দেখো এখানে উইন্ড স্পিড কত ধরছে, 210 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তারপরে আমাদের যে সিসমিক জোন, মানে আর্থকোয়েকের যে জোনটা আছে, আমাদের বিএনবিসি তে অনেকগুলো জোন আছে। আগে 3টা ছিল, এখন হচ্ছে তোমার নতুন যে বিএনবিসি আসছে এটাই 4টা হয়েছে। এই 3 নাম্বার জোন ধরে কাজ করছে। এরপরে দেখো ফাউন্ডেশনে কি কি ধরছে, সেগুলো এখানে জেনারেল রিকোয়ারমেন্টসে বলে দিছে। এরপরে যে কংক্রিট, তাই না, কংক্রিটে দেখো অল কলাম, কলামের যে স্ট্রেংথ ধরছে, যে কংক্রিটের যে স্ট্রেংথ, এটাকে দেখো এখানে বলা রয়েছে কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ কনসিডার, তাই না। এই যে এফ প্রাইম সি, তোমরা দেখো ইসে কি বলে, তোমাদের ডিপ্লোমাতে এফ প্রাইম সি, এফ ওয়াই এইসব নিয়ে কিন্তু পড়াশোনা করে আসছো, আসছো না? কেউ একজন একটু রেসপন্স করো। জি স্যার, এগুলো পড়া হয়েছে। হুম, এফ প্রাইম সিটা হচ্ছে কংক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে তোমার ওই কংক্রিটটা কতটুকু কম্প্রেসড হবে, সেটার যে স্ট্রেংথটা সেটা। এখানে দেখো ধরছে কত, কলামের জন্য কত ধরছে, মিনিমাম 3000 psi। ইউজ স্টোন চিপস, তার মানে কি এটা কিন্তু সব স্টোন চিপস ইউজ হয়েছে, এখানে কিন্তু ব্রিক ইউজ হয়নি, সেটা কিন্তু বলে দিছে, তাই না। আর দেখো কাস্টিং রেশিও, এই যে জি কলাম, স্যার। হ্যাঁ, কলামের জন্য যে কাস্টিং হবে সেটা রেশিও কত ধরছে, 1, 1.5, 3। আর তোমার স্যান্ড ইউজ করছে কত, স্যান্ড ইউজ করতে হচ্ছে সিলেট স্যান্ড আর লোকাল স্যান্ড, ঠিক আছে। সিলেট স্যান্ড আর লোকাল স্যান্ড দুইটা ইউজ করছে। তার অনুপাতটা হচ্ছে সিলেট স্যান্ডের পরিমাণ দেখো 2:1, তার মানে সিলেট স্যান্ডটাই তোমার বেশি লোকালের থেকে। এরপরে দেখো বিমে কি বলছে, বিম আর স্ল্যাব, এটা কিন্তু কলামের জন্য, বিম স্ল্যাবে ওই 3000 psi ধরেছে, কিন্তু এইটাই দেখো একটা জিনিস খেয়াল করো, এইটাই হচ্ছে ব্রিক চিপস ইউজ করেছে। তার মানে কি কলাম কাস্টিং এ কি করছে, স্টোন চিপস, আর হচ্ছে বিম আর স্ল্যাবে তোমার হচ্ছে ব্রিক চিপস। এটার কাস্টিং রেশিও 1.5, 3। এইখানে দেখো সিলেট স্যান্ড আর লোকাল স্যান্ড ইউজ করছে 1:1। তার মানে কলামে কিন্তু স্ট্রেংথ আমাদের বেশি দরকার, বিম স্ল্যাবের, বিম আর স্ল্যাবের থেকে কলামের স্ট্রেংথটা বেশি দরকার। তার জন্য কিন্তু এখানে আমাদের আহ, এইখানে দেখো সিলেট স্যান্ড, কলামে সিলেট স্যান্ড যদি 2টা দেয়, তাহলে লোকাল দেবে 1টা। আর হচ্ছে ইসে বিম আর স্ল্যাবে সিলেট স্যান্ড 1টা, লোকাল স্যান্ডও 1টা। সেটা তুমি যে কোনো পাত্রে দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। এরপরে এখানে বলেছে দেখো ফল স্ল্যাব, লিন্টেল, তারপরে সানসেট, এগুলোর জন্য 2000 psi ধরেছে ব্রিক সিক্স। তোমার ফল স্ল্যাবের কাস্টিং হয়, লিন্টেল মানে লিন্টেল সানসেট, এগুলোর জন্য কাস্টিং কাস্টিং হয়, সবকিছুর জন্য কিন্তু 2000 psi ধরেছে ব্রিক সিক্স। এটার রেশিওটা কত, 1:2, 4। এই যে এইগুলোর কথা বলছে। এরপরে কি বলছে, মিনিমাম সিলিন্ডার স্ট্রেংথ, এগুলো কিছু না। এই যে আমরা হচ্ছে 28 দিনে কত পাবো স্ট্রেংথ, আমাদের যে কংক্রিটের যে টেস্ট আছে, ঠিক আছে, আহ, যে কিউব টেস্ট যেটা বলে, সেই টেস্টের মাধ্যমে আমাদের একটা কংক্রিটের কাস্টিং করলে সেটা কিন্তু তোমার 28 দিনে ম্যাক্সিমাম স্ট্রেংথ পাওয়া যায়। মানে প্রায় 90%, 95%, 90 থেকে 95% স্ট্রেংথ তোমার 28 দিনে ওই যে কাস্টিং করলে ওই কাস্টিং এর যে স্ট্রেংথ আসবে ওইটা কিন্তু
তোমার অলরেডি 28 দিনে ম্যাক্সিমাম হয়ে যায়, আর যে বাকি 5% থাকে ওইটা সময়ের সাথে সাথে ওই স্ট্রেংথটা আসে। ঠিক আছে, এরপরে দেখো কিউরিং। কিউরিংটা বোঝো? জি স্যার। কিউরিংটা কি বলছে এখানে দেখো, কিউরিংটার কথা কিন্তু বলে বলে দিচ্ছে। ঠিক আছে, যে কিউরিং টাইম মিনিমাম 14 ডেজ, মানে 14 দিন পর্যন্ত তোমার কিউরিং করতে হবে। সেটা তুমি কলাম করো, বিম করো, স্ল্যাব করো, যেটাই করো 14 দিন তোমার কিউরিং করতে হবে। ঠিক আছে, এখানে দেখো কিউরিং এর মেথডটা তোমাকে বলে দিচ্ছে যে হরাইজন্টাল সারফেস বাই পন্ডিং অফ ওয়াটার। তার মানে কি, তোমার যে ওয়াটারটা দিয়ে কিউরিং করতে হবে সেই ওয়াটারটাও কিন্তু ভালো জায়গার হতে হবে। সেই ওয়াটারটায় যদি প্রচুর পরিমাণে আয়রন থাকে, তারপরে ওয়েস্ট থাকে, এগুলা কিন্তু তোমার কংক্রিটে কি করবে, অবশ্যই কংক্রিটের উপরে একটা ইফেক্ট ফেলবে, তাই না? যদি তুমি একটা একটা পানি দিয়ে মনে করো যে ওইটাকে কিউরিং করতেছো, তাহলে কি ওইটা, ওই পানিটায় যদি প্রচুর পরিমাণে আয়রন থাকে, থাকে না পানিতে বিভিন্ন ধরনের আয়রন থাকে, তারপর বিভিন্ন খনিজ পদার্থ যেগুলো থাকে, ওইগুলো আয়রন তোমার হচ্ছে কংক্রিটটার উপরে কিন্তু ইফেক্ট ফেলতে পারে, পারে না? এই জন্য তোমার ওই যে জি স্যার। পানিটা দিয়ে তুমি কিউরিং করবা ওই পানিটাও তোমার কিন্তু ভালো হতে হবে। এটাও কিন্তু আমাদের দায়িত্ব অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার বলো বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলো, তোমার তোমার কিউরিং এর উপরে তোমার কংক্রিটের স্ট্রেংথ ডিপেন্ড করবে। তুমি যদি কিউরিং ঠিক মতো না করো, তা তুমি এই যে একটা জিনিস খেয়াল করো, যে তুমি ডিজাইন করছো, যে ডিজাইন ইঞ্জিনিয়ার সে ডিজাইন করছে কত ধরে, কলাম 3,000। এখন তুমি যদি ঠিক মতন কিউরিং না করো, তুমি কিন্তু এই 3,000 PSI পাবা না। আর যখন এই 3,000 PSI না পাবা, তখন তোমার স্ট্রাকচারাল স্ট্রেংথ কমে যাবে। তাই এই ড্রাইভারটা কার, সাইট ইঞ্জিনিয়ারের, তাই না? জি স্যার। ড্রাইভারটা কিন্তু সাইট ইঞ্জিনিয়ারের উপরে যেয়ে পড়বে। আর বড় বড় স্ট্রাকচারে তোমার স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমার বিভিন্ন রকম টেস্ট আছে। ঠিক আছে, ওই টেস্ট করে তোমার মনে করো যে আহ, বলে দেওয়া যায় যে এটা ডিজাইন হয়েছে 3,000 দিয়ে, এখন এর কত স্ট্রেংথ গেইন করছে। বিভিন্ন ধরনের টেস্ট আছে, টেস্ট দিয়ে বলে দেয়। এরপরে দেখো এখানে সিমেন্ট ইউজ করছে, সেটা বলে দিচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে, সিমেন্ট কয় প্রকার আছে, একটা হচ্ছে ওপিসি আর একটা হচ্ছে পিসিসি, তাই না? জি স্যার। হ্যাঁ, অর্ডিনারি পোর্টল্যান্ড, আর একটা হচ্ছে ওপিসি, যেটা সেটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আর হচ্ছে পিসিসি যেটা, সেটা হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। ঠিক আছে, পিসিসি, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। এরপরে দেখো কংক্রিট অ্যাগ্রিগেট। যে অ্যাগ্রিগেট মানে কি, তোমার হচ্ছে যে স্টোন গুলো তুমি ব্যবহার করবা বা যে ব্রিক চিপস গুলো তুমি ইউজ করবা সেইগুলার কথা এখানে বলে দিছে। এখানে দেখো ওইগুলারও কিন্তু একটা সাইজ আছে। হ্যাঁ, তোমার অ্যাগ্রিগেটের ভিতরে দুই ধরনের অ্যাগ্রিগেট আছে, একটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট আর একটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট। এখন তোমরা কি বলতে পারবা যে ফাইন কোনটা আর কোর্স কোনটা? কেউ একজন বলো তো। নাসির? জি স্যার। বলতেছি যে অ্যাগ্রিগেট দুই প্রকার বলছি আমরা, তাই না? একটা হচ্ছে ফাইন আর একটা হচ্ছে কোর্স। কোর্স অ্যাগ্রিগেট আর ফাইন অ্যাগ্রিগেট। কোনটা কোর্স অ্যাগ্রিগেট আমাদের মানে স্ট্রাকচারের জন্য বা আমাদের যে কাস্টিং এর জন্য আমরা কোনটাকে ফাইন অ্যাগ্রিগেট হিসাবে ডিফাইন করি আর কোনটাকে কোর্স অ্যাগ্রিগেট হিসাবে ডিফাইন করি, এটা যদি একটু তুমি বলো, মানে তোমার যদি জানা থাকে। স্যার জানা নেই। জানা নাই? কেউ জানো? জি স্যার। না স্যার। কেউ জানো না? দেখো তোমরা জানো, স্যার। হ্যাঁ তোমরা জানো, কিন্তু এই মুহূর্তে তোমাদের মনে নাই। ব্যাপারটা হচ্ছে ফাইন আর কোর্স, তাই না? অ্যাগ্রিগেট তো অ্যাগ্রিগেটই। ফাইন অ্যাগ্রিগেট হচ্ছে তোমার যেটা হচ্ছে স্যান্ড, মানে বালু। আর কোর্স অ্যাগ্রিগেটটা হচ্ছে স্টোন চিপস বা ব্রিক চিপস, যে স্টোন বা ব্রিকের যে খোয়াটা, এগুলো হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট। আর ফাইন অ্যাগ্রিগেটটা হচ্ছে কোনটা বললাম, স্যান্ড, মানে বালুটা। বালু বা হ্যাঁ হ্যাঁ, পাথর এরকম। না পাথরের, ওই যে তোমার পাথরের একটা কুচি আছে না,
জি স্যার। ছোট ওই, হ্যাঁ হ্যাঁ, এই, ছোট ছোট যেগুলা, ওগুলাও তোমার হচ্ছে ফাইনের ভিতরে পড়ে, কিন্তু তোমার ওগুলোও আলাদা আলাদা সেক্টরে ইউজ করা হয়, ঠিক আছে। দেখো এই তোমার অ্যাগ্রিগেট গুলো ফাইন এবং কোর্সটা কি জন্য ইউজ করা হয় জানো? কোর্স অ্যাগ্রিগেট দিয়ে তুমি ঢালাই করলে কিছু কিছু ভয়েড থেকে যাবে, ওই ভয়েড গুলোই ফিল আপ করা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট, মানে বালু বা ওই যে ছোট ছোট যে সুরকি গুলো থাকে, এগুলো কিন্তু ওই জায়গাগুলো ফিল আপ করে, তার মানে কোনো ভয়েড থাকার কোনো উপায় নাই। যখনই ভয়েড থাকবে, আর দেখো কংক্রিটের কাস্টিং এর জন্য আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইব্রেট, মানে ভাইব্রেশন করা, তাই না? জি স্যার। ভাইব্রেশন করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং ভাইব্রেশনটা করতে গেলে খুব যে লেবারে ভাইব্রেশনটা করবে, এটাও কিন্তু মানে অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার প্রত্যেকটা জিনিস তোমার নখদর্পণে রাখতে হবে, নাইলে কিন্তু তুমি ওই যে ডিজাইন করে দিছে যেটা, তুমি কিন্তু ওইটা করতে পারবা না, ওইটা কিন্তু গেইন করতে পারবা না, তখন কিন্তু দায়ভার তোমার তোমার যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। কারণ তুমি জি স্যার। একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ভাইব্রেশনের সময় তুমি যদি মনে করো যে গল্প দিচ্ছ আর ভাইব্রেশন করতেছে, এইভাবে যদি একটা লেবারে কাজ করে, এখন রড, মানে যে রেইনফোর্সমেন্ট গুলো, এগুলো কি গুনা তার দিয়ে বাঁধা থাকে না? জি স্যার। এখন যদি মনে করো যে তুমি একটা স্ল্যাবে কতগুলা রেইনফোর্সমেন্ট থাকে, তুমি যে ফাঁকা জায়গা দিয়ে ভাইব্রেশন না করে তুমি যদি রডের উপরে দিয়ে ভাইব্রেশন করার চেষ্টা করো, তাহলে কি হবে, ওই রড গুলো প্লেসমেন্ট করে যাবে না, দূরে দূরে চলে যেতে পারে না, অনেক সময় হতে পারে যে ওই যে জি স্যার। গুনা দিয়ে বাঁধা রয়েছে ওইটা সরে গেল, সরতে সরে গেল, পারে না? খুলে যায়। সরতে পারে, কিন্তু এই জন্য তোমার ভাইব্রেশনের জি মানে স্যার। সাইট ইঞ্জিনিয়ারের কিন্তু প্রচুর দায়িত্ব, ডিজাইন ইঞ্জিনিয়ারের যতটা দায়িত্ব তার থেকে বেশি কিন্তু সাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব, কারণ ডিজাইন ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিয়েই খালাস, কিন্তু সাইট ইঞ্জিনিয়ার ওই ডিজাইন জিনিসটাকে একেবারে সাইটে ইমপ্লিমেন্ট করতে হবে, তার মানে অবশ্যই ওই জিনিসটা আরো বেশি কেয়ারফুল ভাবে করতে হবে কার, সাইট ইঞ্জিনিয়ারের। জি স্যার। এখন বলো, আমি আমি যতটুকু কথা বললাম সেটা হচ্ছে জেনারেল যে রিকোয়ারমেন্টস, যে এই ডিজাইনটা করার জন্য কি কি ধরছে ডিজাইন ইঞ্জিনিয়ার, আর হচ্ছে তোমার আমাদের যে কংক্রিটের যে স্ট্রেংথ ধরছে সেটা নিয়ে কথা বললাম, আর হচ্ছে আমাদের যে স্ট্রেংথ গেইন করে কতদিনে সেটা, আর হচ্ছে কিউরিং এর ব্যাপারটা বললাম, আর কি সিমেন্ট ইউজ করছে, আর কোর্স অ্যাগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেট সম্পর্কে বললাম। এবার এইটার ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে একটু বলো।